দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তারিখ দিয়ে স্কুলের মেয়ে বাড়ির বউদের তালিকা রেডি থাকতো, কোন দিন কাকে লাগবে গাড়ি পাঠিয়ে তুলে আনতো শওকত। কি চলতো জীবনতলা ক্যানিংয়ে, ভয়ঙ্কর অভিযোগ। পুলিশ ভদ্রভাবে আচরণ করলে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে কি বললেন হুমায়ুন। অন্নপূর্ণা ভান্ডারের আবেদনকারীদের জন্য নির্দেশ, কোনো টিকা না নিলে বাতিল হতে পারে আবেদন, জানালেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় নেমখারাম ববি হাকিম, কলকাতায় তৃণমূল অফিস দখল ইস্যুতে কল্যাণের মুখে ফের খেলা হবে হুঁশিয়ারি। 3000 কবর খুঁড়ে তৈরি থাকছে ইরান, খামেনির শেষকৃত্য কেন গণমৃত্যুর আশঙ্কা, ফাঁস হলো গোপন চিঠি। আসছে বিস্তারিত খবরে। নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আজ জেলে, তার জামিন খারিজ করেছে আদালত। তার বিরুদ্ধে ওঠা একগুচ্ছ অভিযোগের মধ্যেও মাথাচাড়া দিয়ে উঠেছে ধর্ষণের অভিযোগ। কেবল একটা কেস নয়, শওকতের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ। জীবনতলা ক্যানিং এলাকায় ঠিক কিভাবে মহিলারা তার লালসার শিকার হয়েছেন সাংবাদিকদের সামনে, সেই অভিযোগ সামনে আনলেন আইনজীবী। মুখ খুললেন দুই নির্যাতিতাও। এক নির্যাতিতা যা অভিযোগ তা সিনেমার গল্পকেও হার মানাবে। নির্যাতিতার সন্তানকে অপহরণ করে 1 বছর ধরে আটকে রাখা হয়েছিল, আর সন্তানের টোপ দিয়েই 1 বছর ধরে সেই নির্যাতিতাকে ধর্ষণ করেছেন শওকতরা। শওকতের সঙ্গে আরো অভিযুক্ত আরো বেশ কয়েকজন। নির্যাতিতা বললেন, 2019 সালের মার্চ মাসের ঘটনা। আমার ছেলেকে অপহরণ করেছিল শওকত মোল্লারা, তারপর আমাকে ধর্ষণ করে। 1 বছর ধরে আটকে রাখা হয়েছিল আমার ছেলেকে, আর 1 বছর ধরে লাগাতার চলে আমার উপর নির্যাতন। আমি কেবল আমার ছেলের জন্য যেতাম, যখন যার ইচ্ছা হতো গাড়ি পাঠিয়ে দিত, আমাকে যেতে হতো। সেই সময় প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা, কিন্তু প্রশাসনের কি ভূমিকা ছিল? নির্যাতিতা বললেন, কন্টিনিউয়াসলি আমাকে ধর্ষণ করত, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন বলেছিল আপনাকে মেরে ফেলা হবে, আপনি চলে যান। থানায় গেলে ভিডিও কল করে আবার ওদেরকেই দেখিয়ে দিত। নির্যাতিতার অভিযোগ, তার উপর এখনো নজর রাখা হচ্ছে। শওকতের টিমের অনেকেই এখন বাইরে, তারা এখনো লাগাতার তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। নির্যাতিতা বলেন, এখনো আমাদের উপর নজর রয়েছে, বাইরে বার হতে পারি না, এখনো শওকতের পরিবার থেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি শেষে দিদিকে, অভিযোগকারীর গ্রামের এক মহিলা বিজেপি কর্মী যিনিও নির্যাতনের শিকার, তাকে বলেছিলাম। নির্যাতিতা সেই মহিলা বিজেপি কর্মী বলেন, 7 নভেম্বর 2015 সাল, সেদিন দ্রৌপদীর মতো বস্ত্রহরণ আমারও হয়েছিল। আমার উপর যেভাবে পাশবিক অত্যাচার চালিয়েছে বলার মতো নয়। আমি সে সময় বিজেপি সেক্রেটারি ছিলাম, একটা ছোট স্কুল চালাতাম, বাচ্চা মেয়েগুলির সম্ভ্রম রক্ষা করতাম, সেটাই ছিল আমার অপরাধ। নির্যাতিতাদের আইনজীবী বলেন, 2019 সালের অভিযোগ আজকে কেন? কারণ ওই সময় শওকত মোল্লাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জীবনতলা ক্যানিং এলাকায় করা যেত না, অপকর্ম মেনে নিতে হতো। ওরা লিস্ট করে রাখতো কোন দিনে কোন মহিলার প্রয়োজন আছে, নির্দিষ্ট দিনে সেখানে গাড়ি পাঠিয়ে দিত ওরা, তাদের যেতে হতো। স্কুলের শিক্ষিকারাও বাদ যেতেন না। শওকতের জামানা শেষ হয়েছে। নির্যাতনের শিকার যারা হয়েছেন তারা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তৃণমূল শওকত মোল্লাকে বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা বাজারে ঘোরায় পুলিশ, আর শওকতকে এভাবে দেখেই জনগণ বাজিয়ে দেন ভোট বাজারে ভাইরাল হওয়া শওকত তো মাতচোর গানটি। বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার সকালে রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবির। তিনি জানান, তদন্তের জন্য 14 তারিখ ফের ডাকা হয়েছে। সেই সঙ্গে আরও জানান, 10 পাতা প্রশ্নমালা রাখা হয়েছিল হুমায়ুনের জন্য। থানা থেকে বেরিয়ে ফের হুঙ্কার দেন হুমায়ুন। তিনি বলেন, আমি ডিজির কাছে 3 দিন আগে মেল করেছি, কতগুলি এফআইআর আছে আমায় জানতে, তদন্তে সহযোগিতা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ভদ্রভাবে আচরণ করলে সহযোগিতা করব, কেউ বাপ তুলে গাল দিলে আমি যাব না।
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরপর 2 থানা থেকে হাজিরার নোটিশ পৌঁছেছিল গত মঙ্গলবার। শনিবার শক্তিপুর ও রেজিনগর থানায় নোটিশ পেয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। তবে গতকাল শক্তিপুরে হাজিরা এড়ালেও আজ রেজিনগর থানার হাজিরা হুমায়ুন কবির। থানায় ঢোকার আগে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির বলেন, আমি গ্রেপ্তার হলে আরও 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে। তার হাজিরাকে ঘিরে থানা চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রেজিনগর থানার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। থানার ভেতরেও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে থানায় হাজিরা দেওয়ার আগে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় যান হুমায়ুন কবির। তাকে যদি গ্রেপ্তার করা হয়, তিনি জানিয়েছেন বেশ কিছু দলীয় কর্মীদের নাম তিনি রেডি করেছেন, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বহুল আলোচিত জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া চলাকালীনই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ সফরে তিনি জানিয়ে দেন, প্রকল্পের সুবিধা প্রত্যেক আবেদনকারী পাবেন না। নির্দিষ্ট যোগ্যতার পাশাপাশি কয়েকটি শর্ত কঠোরভাবে মানতে হবে। বিশেষ করে শিশুদের সরকারি টিকাকরণ না হলে সংশ্লিষ্ট পরিবার এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। ভ্যাকসিন না নিলে মিলবে না অন্নপূর্ণার টাকা। কি বললেন মুখ্যমন্ত্রী? আরও প্রায় 2 মাস অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা হবে। ফলে আবেদন জমা দেওয়ার আগে নতুন শর্তগুলি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, অভাতীয়রা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। যারা সরকারি ভ্যাকসিন বা টিকা নেননি তারা পাবেন না, যারা 3টি বিয়ে করেছেন তারা পাবেন না, আর যারা সরকারি বিদ্যালয়ে না পড়িয়ে নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন তারা এই সুবিধা পাবেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তিনি কোন সরকারি টিকার কথা উল্লেখ করেছেন? নবান্নের সচিবালয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা সরকারি টিকা বলতে শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের সর্বজনীন টিকাকরণ কর্মসূচি এর আওতায় দেওয়া বাধ্যতামূলক টিকাগুলিকেই বোঝানো হয়েছে। অর্থাৎ যেসব পরিবার সরকারি নিয়ম মেনে সন্তানদের নির্ধারিত টিকা দেয়নি বা ইচ্ছাকৃতভাবে টিকাকরণ থেকে বিরত থেকেছে, তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অযোগ্য হিসাবে বিবেচনা করা হতে পারে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পরিচালিত সর্বজনীন টিকাকরণ কর্মসূচির মাধ্যমে শিশুদের একাধিক প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে টিকা দেওয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে এমন কিছু পরিবারের দিকে ইঙ্গিত করা হয়েছে যারা এখনো কুসংস্কার বা ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের সরকারি টিকা দিতে অনীহা দেখান। কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পরিচালিত সর্বজনীন টিকাকরণ কর্মসূচি এর আওতায় শিশুদের বয়সভিত্তিক একাধিক বাধ্যতামূলক টিকা দেওয়া হয়। জন্মের সময় নবজাতককে বিসিজি, ওরাল পোলিও ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি টিকা দেওয়া হয়। এরপর 6, 10 ও 14 সপ্তাহ বয়সে পেন্টাভ্যালেন্ট, ওপিভি, আইপিভি, রোটাভাইরাস এবং পিসিভি টিকা দেওয়া হয়। শিশুর বয়স 9 মাস হলে হাম, রুবেলা টিকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জাপানিজ এনসেফালাইটিসের প্রথম ডোজ দেওয়া হয়। 16 থেকে 24 মাস বয়সের মধ্যে ডিপিটি বুস্টার, এমআর-এর দ্বিতীয় ডোজ, ওপিভি এবং পিসিভি বুস্টার দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও 5 থেকে 6 বছর বয়সে টিডি বুস্টার এবং 10 ও 16 বছর বয়সে টিডি টিকা দেওয়া হয়, যা টিটেনাস ও ডিপথেরিয়ার মতো সংক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য মুখ্যমন্ত্রীর এই বার্তার পর স্পষ্ট, ভবিষ্যতে শুধুমাত্র আর্থিক যোগ্যতা নয়, সরকারি স্বাস্থ্যনীতি ও শিশুদের বাধ্যতামূলক টিকাকরণ সংক্রান্ত নিয়ম মেনে চলাও প্রকল্পের সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হিসাবে বিবেচিত হবে। তাই আবেদন করার আগে সমস্ত শর্ত এবং প্রয়োজনীয় তথ্য ভালোভাবেই যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। তৃণমূলের অন্দরে মহাভাঙন এবং গোষ্ঠীদ্বন্দ্ব এবার আক্ষরিক অর্থে আছড়ে পড়ল কলকাতার রাস্তায়। কলকাতা মেট্রোপলিটনে তৃণমূল কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে কার্যালয় জবরদখল করার অভিযোগ তুলে এবার প্রকাশ্যে রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত এবং ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় আক্রমণ করে এবার আইন
আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাতের এই ঘটনার পর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত বিস্ফোরক রূপ ধারণ করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলকে কমিউনিস্ট সুলভ বুদ্ধি বলে কটাক্ষ করার পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিমক হারাম বলে তোপ দাগেন তিনি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, জনতার আদালতে কি হয় আর আদালতে কি হয় সেটা এবার দেখিয়ে দেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কমিউনিস্ট সুলভ বুদ্ধি আর সবচেয়ে বেশি যে নিমক হারামি করেছে তার নাম ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করেছে তার নাম ববি হাকিম। মেট্রোপলিটনের দলীয় কার্যালয় হাতছাড়া হওয়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ শিবিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দল বদলের পর ক্ষমতা প্রদর্শনের এই রাজনীতিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, মানুষের সমর্থন ছাড়া এভাবে কার্যালয় দখল করে রাজনীতি করা যায় না। তার কথায় খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেব। মানুষের কাছে যাও, এর ঘর ওর ঘরে না ঢুকে। ঋতব্রতকে বলুন উলুবেড়িয়ার মানুষের কাছে যেতে। অরূপ রায়কে বলুন না হাওড়ায় ঘুরতে। অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম করে কল্যাণ প্রশ্ন তোলেন, ওরা এখন গোটা পশ্চিমবঙ্গে ঘুরতে পারছে না কেন? এবার পাবলিকই বুঝিয়ে দেবে যে পাবলিক ওদের ভোট দিয়ে জিতিয়েছে। শুক্রবার রাতের এই ধুমধুমার কাণ্ডের পর কলকাতা মেট্রোপলিটনের ওই কার্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা রয়েছে। এই আবহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আইনি ও খেলা শেষ করার হুঁশিয়ারি যে আগামী দিনে এই সংঘাতকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে তা বলাই বাহুল্য। ইসরায়েলের হামলায় মৃত্যুর প্রায় 4 মাস পর অবশেষে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি বড় শহরে। যদিও খামেনির এই শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরও হাজার হাজার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখছে ইরান। ইতিমধ্যে প্রায় 3000 কবর খুঁড়ে তৈরি রাখা হয়েছে বলেও খবর। খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে জার্মান সংবাদপত্র ওয়েল্টে। ইরানের রেড ক্রেসেন্ট এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা সংগঠনের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফকে পাঠানো একটি গোপন চিঠিকে উদ্ধৃত করে এই দাবি করা হয়েছে। ওই চিঠিতে উপরাষ্ট্রপতিকে জানানো হয়েছে খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামবে তার জেরে 1500 থেকে 3000 মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকছে।